আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছে শামসুল তালুকদার তারেক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হলে যুক্তরাজ্যে বিপর্যয় নেমে আসবে বলে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেজা মে। ব্রেক্সিট বিষয়টি পুনর্বিবেচনা করতে ব্রিটিশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্যরা। এবং বাংলাদেশের পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হলে যুক্তরাজ্যে বিপর্যয় নেমে আসবে বলে সতর্ক করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেজা মে। এমপিদেরকে চুক্তির পক্ষে ভোট দেওয়ার অনুরোধ করেছেন। আগামী মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টে মেয়ের ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ডিসেম্বরে ব্রেক্সিট চুক্তিটি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও নিশ্চিত পরাজয় আশঙ্কায় মে ভোটের তারিখ পিছিয়ে দেন। বিরোধী লেবার পার্টি ছাড়াও মেয়ের দল কনজারভেটিভ পার্টির অনেক নেতাই প্রধানমন্ত্রীর ব্রেক্সিট চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং বিপক্ষে ভোট দেওয়ার হুমকিও দিয়েছেন। তার চুক্তি মঙ্গলবার প্রয়োজনের চেয়ে সামান্য কম ভোট পাবে বলে আশঙ্কা মেয়ের। এই পরিস্থিতিতে দ্য সানডে এক্সপ্রেস পত্রিকায় তিনি লিখেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের পক্ষে মত দেয়া জনগণের ইচ্ছাকে এমপিদের ব্যর্থ হতে দেওয়া উচিত হবে না। এমন হলে বিপর্যয় নেমে আসবে এবং আমাদের গণতন্ত্রের প্রতি আস্থা মুখ থুবড়ে পড়বে। তাই এই সপ্তাহে পার্লামেন্টের প্রতি আমার বার্তা খুব সাধারণ। রাজনৈতিক খেলা বন্ধ করার সময় হয়েছে এবং সেটাই করবেন যেটা আমাদের দেশের জন্য সঠিক। এর আগে শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছিলেন, মেয়ের চুক্তি অনুমোদন পেতে ব্যর্থ হলে হয়তো ব্রেক্সিটই হবে না। ব্রেক্সিট বিষয়টি পুনর্বিবেচনা করতে ব্রিটিশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রায় প্রত্যেকটি দেশের পার্লামেন্ট সদস্যরা। এক চিঠিতে তারা জানান, ব্রিটিশদের সিদ্ধান্তকে তারা সম্মান করেন, তবে একই সঙ্গে আফসোসও করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আগামী 29 মার্চ যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার দিন ধার্য হয়েছে। আর ইইউ ত্যাগের শর্ত হিসেবে থেরেজা মে তৈরি করেছেন ব্রেক্সিট চুক্তি। দীর্ঘ প্রায় 18 মাসের আলোচনার পর গত বছরের নভেম্বর ইইউ এর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছান প্রধানমন্ত্রী থেরেজা মে। বিরোধী লেবার পার্টির পাশাপাশি সরকার দলীয় কনজারভেটিভের একাংশ এই চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। এদিকে ব্রিটিশদের কাছে এই চিঠি লেখার বিষয়টি প্রস্তাব দেয় ইউরোপীয় পার্লামেন্টের অস্ট্রিয়ান সদস্যরা। 129 জন সদস্য এতে স্বাক্ষর করেছেন। তারা জানান, ব্রিটেনের পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। পার্লামেন্টের সদস্যরা বলেছেন, ব্রিটেনের যে কোনো সিদ্ধান্তকেই তারা স্বাগত জানাবে। ফ্রান্স জুড়ে হাজার হাজার প্রতিবাদকারীরা ইয়েলো ফেস্টের 9ম পর্বের প্রতিবাদে অংশ নিয়েছেন। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহির জানান, শনিবার প্যারিস ও অন্যান্য শহরে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে ও কয়েক ডজন প্রতিবাদকারীকে গ্রেফতার করেছেন। নভেম্বরের মতো সাপ্তাহিক ছুটির দিনে প্যারিসের রাস্তায় নামা প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ আর্ক দ্য থিউফ এলাকায় জলকামান ব্যবহার করে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। প্যারিসের স্থানীয় সময় রাত 9টা পর্যন্ত প্রায় 156 জন প্রতিবাদকারীকে গ্রেফতার করা হলেও তাদের মধ্যে 108 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাত নেমে আসলেও আগের বিক্ষোভের দিনগুলোর মতো এদিন গাড়ি পোড়ানো বা লুটপাটের মতো কোনো ঘটনা ঘটেনি। এদিন প্রায় 8,000 বিক্ষোভকারী প্যারিসের রাস্তায় নেমে এসেছিল বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত তথ্যে জানা গেছে। এতে আগের 2 সপ্তাহে ছুটির দিনের তুলনায় প্রতিবাদে অংশগ্রহণকারীদের সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ হয়। এর আগে 5 জানুয়ারি প্যারিসে 3,500 জন ও 29 ডিসেম্বর মাত্র 800 লোক প্রতিবাদে অংশ নিয়েছিলেন। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর শ্রমিকদের 5% ইনক্রিমেন্ট সহ শ্রমিকদের 6টি গ্রেডের বেতন সমন্বয় করা হয়েছে। সচিবালয়ে মালিক, শ্রমিক ও সরকারের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। 2-1 দিনের মধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মজুরি কাঠামো কার্যকর হবে গত ডিসেম্বর থেকে। বিস্তারিত দেখুন রিপোর্টে।
গত বছরের শেষ দিকে ঘোষণা হয়েছিল পোশাক শ্রমিকদের নতুন মজুরি, যা ডিসেম্বর থেকেই কার্যকর হয়। ওই মজুরি কাঠামো পরিবর্তনের দাবিতে চলতি মাসের শুরুতে আন্দোলনে নামেন শ্রমিকরা। অনেক জায়গায় এই আন্দোলন রূপ নেয় সহিংসতায়। এরই প্রেক্ষিতে মজুরি সমন্বয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধি সহ একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করে সরকার। সেই কমিটির কয়েক দফা বৈঠকের পর রোববার পোশাক শ্রমিকদের সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করা হয়। যে কয়েকটা গ্রেডে কিছুটা অ্যানোমালিস ছিল, কিছুটা অসঙ্গতি ছিল, সেটা আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে পেরেছি। আমরা এখন একটা সামনের দিকে চলার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা একটা ডিক্লারেশনও দিয়েছি। নতুন মজুরি কাঠামোতে প্রথম গ্রেডের একজন কর্মী সব মিলিয়ে 18,257 টাকা বেতন পাবেন। দ্বিতীয় গ্রেডের সর্বমোট বেতন ধরা হয়েছে 15,416 টাকা। তৃতীয় গ্রেডের 9,845 টাকা, চতুর্থ গ্রেডের 9,347 টাকা, পঞ্চম গ্রেডের 8,875 টাকা এবং ষষ্ঠ গ্রেডের সর্বমোট বেতন ধরা হয়েছে 8,420 টাকা। আর সপ্তম গ্রেডের মজুরি সব মিলিয়ে আগের গেজেটের মতোই 8,000 টাকা রাখা হয়েছে। যে রেট আগে করা হয়েছিল সেটিকে মেনে নিতে পারেন নাই সাধারণ গার্মেন্ট শিল্পের মালিকরা। তারপরেও আজকে আবারও এটাকে যৌক্তিক যেসব জায়গায় মনে করা হয়েছে আপনাদের আপত্তির পরিপ্রেক্ষিতে এটিকে করা হয়েছে। সংশোধিত এই কাঠামো গত ডিসেম্বর থেকেই কার্যকর ধরা হবে, আর ফেব্রুয়ারির বেতন থেকে তা সমন্বয় করা হবে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের আগে যে সকল রাজনৈতিক জোট ও দলের সাথে সংলাপ হয়েছিল তাদেরকে শীঘ্রই প্রধানমন্ত্রী গণভবনে সংলাপের আমন্ত্রণ জানাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই সংলাপে ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীদের শপথ নেয়ার আহ্বান জানানো হবে বলে জানান তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। ওই সমাবেশ সফল করতে ঢাকা এবং আশপাশের 4 মহানগরী এবং 6 জেলার নেতাদের নিয়ে যৌথ সভা করে আওয়ামী লীগ। সভায় দলের সাধারণ সম্পাদক জানান, নির্বাচনের আগে যেসব দল এবং জোটের সাথে সংলাপ হয়েছিল শিগগিরই গণভবনে তাদের সবাইকে একসঙ্গে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, 75টি রাজনৈতিক দল যারা সংলাপে এসেছিলেন তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন, গণভবনে দাওয়াত দেবেন, একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। তো সেটা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। শপথ কেন নিচ্ছে না? আমন্ত্রণ জানালে যখন আসবে তখন তো আমরা আলাপ আলোচনা করতে পারবো কোন যুক্তিতে তারা শপথ নিচ্ছেন না, তাদেরকে আমরা আহ্বানও তো জানাতে পারি। এ সময় ওবায়দুল কাদের বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকায় এবারের নির্বাচনে মহাবিজয় হয়েছে। বলেন, ঐক্য ধরে রাখতে পারলে উপজেলা নির্বাচন সহ ভবিষ্যতের নির্বাচনগুলোতেও জয় পাবে আওয়ামী লীগ। যদি ইলেকশন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় আমরা সেরকম নির্বাচনই আশা করি, এবং আমরা এটাও আশা করি যে বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপি সহ অন্যান্য দল আসবে। ঐক্যফ্রন্টের সাথে জামাতের সম্পর্ক নিয়ে ডক্টর কামালের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের জানতে চান, জেনে শুনে তিনি কেন ভুল করলেন। কিন্তু জেনে শুনেই বিষ করেছি পান। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। কমিউনিটি প্রসঙ্গ। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক হোম টেক্সটাইল মেলা। বাংলাদেশের তৈরি হোম টেক্সটাইল শিল্পের বিভিন্ন পণ্য নিয়ে 65টি দেশের সাথে বাংলাদেশও মেলায় অংশগ্রহণ করেছিল। বিস্তারিত জানাচ্ছেন আমাদের জার্মান প্রতিনিধি হাবিবুল্লাহ আল বাহার। জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক হোম টেক্সটাইল মেলা 2019। এবছর 65টি দেশের 3000-এর অধিক কোম্পানি হোম টেক্সটাইল মেলায় অংশগ্রহণ করে তাদের পণ্য প্রদর্শন করেছে। বাংলাদেশের উৎপাদিত হোম টেক্সটাইল পণ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বাংলাদেশ থেকে 22টি কোম্পানি অংশগ্রহণ করেছে এবছরের মেলায়। ফ্রাঙ্কফুর্ট মেলার প্রধান নির্বাহী ডেডলো ব্রাউন জানিয়েছেন, 4 দিনব্যাপী আন্তর্জাতিক হোম টেক্সটাইল মেলায় 156টি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এবং তাদের ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেছেন।
হোম টেক্সটাইল শিল্পের পণ্য বিশ্বে বাজারজাত করার ক্ষেত্রে ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলা বিশ্বের অন্যতম বৃহৎ মেলা বলে জানান তিনি। বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, বিভিন্ন দেশের ক্রেতাদের সাথে বাংলাদেশের উৎপাদিত পণ্যের যোগসূত্র স্থাপন করতে ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে উদ্দেশ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন তা সফল হয়েছে এবং হোম টেক্সটাইল মেলা থেকে যথেষ্ট সাড়া পেয়েছেন বলে জানান তারা। আমরা মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, কিছু সিরিয়াস বায়ার পেয়েছি, গতবারের চেয়েও আমি কিছু সিরিয়াস বায়ার পেয়েছি, তাদের সঙ্গে আশা করছি একটু ভালো ব্যবসা শুরু হবে। প্রতি বছরের মতো আমরা এবারও বেশ ভালোই সাড়া পেয়েছি। নতুন এবং পুরাতন দুই ধরনেরই কাস্টমার আমাদের স্টল ভিজিট করেছে, আশা করি এটা ভালোই হবে। বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা হোম টেক্সটাইল খাতে বাংলাদেশ সরকারের আরও সহযোগিতা কামনা করেন। আমাদের সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, উনি দেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে নিয়ে যাওয়ার অংশ হিসাবে আমাদের এই সেক্টরটাকে একটু যদি নজর দেন, আমাদের প্রণোদনা যদি একটু বাড়িয়ে দেন, তাহলে অবশ্যই এই সেক্টরে আমরা ভালো কিছু করব। এবারে মেলা অংশগ্রহণ আমাদের জন্য সন্তোষজনক। আমরা প্রচুর পরিমাণে কাস্টমার থেকে রেসপন্স পেয়েছি। ইনোভেটিভ প্রোডাক্ট, সাস্টেনেবল প্রোডাক্ট এবং এক্সিস্টিং কাস্টমার অ্যালং উইথ দ্য পটেনশিয়াল কাস্টমার সবাই আমাদেরকে ভিজিট করেছে। আমরা আশা করছি এটা বিজনেস আউটকাম আসবে। স্ট্রংলি আমরা ইউরোপে সাপ্লাই দিচ্ছি এবং ইউরোপে আমাদের প্রোডাক্টের প্রচুর ডিমান্ড আছে। পাশাপাশি আমরা চেষ্টা করতেছি অন্য মার্কেটে, আমেরিকাতেও যাতে আমাদের বিজনেসটা এক্সপ্লোর করা যায়। বিশ্বে গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ যেভাবে নেতৃত্ব দিচ্ছে, হোম টেক্সটাইল ক্ষেত্রেও বাংলাদেশ সেভাবে নেতৃত্ব দিক, সেই প্রত্যাশায় জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে হাবিবুল্লাহ আল বাহার, এনটিভি নিউজ, জার্মানি। সেন্ট্রাল লন্ডনে টিএফএল কর্তৃক মিনিক্যাব ড্রাইভারদের কনজেশন চার্জ আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে 14 জানুয়ারি সোমবার সকালে টিএফএল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে মিনিক্যাব ড্রাইভারের একাধিক সংগঠন। এই বিক্ষোভ সমাবেশকে সফল করতে এবং কনজেশন চার্জ আরোপের প্রতিবাদ জানিয়ে জরুরি সভা করেছে ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। তারা বিক্ষোভ সমাবেশকে সফল করতে সকল মিনিক্যাব ড্রাইভারদের প্রতি আহ্বান জানিয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় ও সভাপতি কাজী বাবর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন আবিদ হোসেন অপু, মোহাম্মদ আবুল কালাম, আব্দুস সালাম, মোস্তাক আহমেদ, পারভেজ আহমেদ সহ অনেকেই। উল্লেখ্য, আগামী 8 এপ্রিল থেকে কনজেশন চার্জ কার্যকর হলে সোম থেকে শুক্রবার সকাল 7 ঘটিকা থেকে বিকাল 6 ঘটিকা পর্যন্ত কনজেশন চার্জ জোনের ভেতরে গাড়ি প্রবেশ করলে 11 পাউন্ড 50 পেন্স কনজেশন চার্জ দিতে হবে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ, ইউকে এবং ইউরোপীয় ইউনিয়ন সোশ্যাল অর্গানাইজেশন সাউথ শিল শাখার আয়োজনে প্রতিবারের মতো এবারও পালন করেছে বাংলাদেশের 48তম বিজয় উৎসব। আমাদের নর্থ ইস্ট প্রতিনিধি জাবেদ হোসেন জানান, সংগঠনের সভাপতি আমিনুল কবির এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন আব্দুল আমিন ও আনিকা রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ডেপুটি মেয়র কাউন্সিলর নরমান ডিক। সভার শুরুর প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাফা মুন্সি এবং বাংলাদেশের সকল শহীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন সহ সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভায় মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য রাখেন ডেপুটি মেয়র এস জেইন উইলিয়ামসন, কমিউনিটি ব্যক্তিত্ব রুবায়েত খান, কামরুজ্জামান, ময়নাল, সাব্বির মোহাম্মদ সহ আরও অনেকেই। এ সময় কমিউনিটিতে দীর্ঘ 20 বছর যাবৎ শিক্ষকতা করার জন্য শামীম আরা আলীকে সম্মাননা জানান বাংলাদেশ, ইউকে এবং ইউরোপীয় ইউনিয়ন সোশ্যাল অর্গানাইজেশন সাউথ শিল শাখা। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা শিশু কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির মেয়র, ডেপুটি মেয়র, কাউন্সিলর সহ মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন মঞ্জা ব্রিয়াঞ্জা ইতালির আয়োজনে উদযাপিত হল মহান বিজয় দিবস ও সংগঠনের 10 বছর পূর্তি অনুষ্ঠান। আমাদের মিলান সহকর্মী ফেরদৌসী আক্তার পলি জানান, শনিবার মিলানের পার্শ্ববর্তী মঞ্জার স্থানীয় একটি হলে বিজয়ের 47 বছর পূর্তি ও সংগঠনের 10 বছর পূর্তি উপলক্ষে বিজয়ের স্মৃতিচারণ করে গল্প, কবিতা ও গান, নাচের সংমিশ্রণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান করে সংগঠনটি। সংগঠনের সভাপতি এমডি মনিরুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন ও মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল ইকবাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ভাইস কনসাল শামসুল আহসান ও কনসাল রফিকুর করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমনে মঞ্জার প্রেসিডেন্ট সান ভিনসেন্সো লুসিয়ানো গাত্তি। এ সময় আয়োজক মনির বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরতে এবং বিদেশে জন্ম নেওয়া বাঙালি শিশুদের মাঝে নিজ সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতার্তদের সাহায্যার্থে এগিয়ে আসুন। আপনার এতটুকু সহানুভূতি বাঁচিয়ে রাখতে পারে একটি প্রাণ। একটি পুরনো কাপড় দিয়ে হলেও একই পৃথিবীতে বেঁচে থাকা অন্য মানুষটিকে রক্ষা করুন। আপনি এগিয়ে আসুন এবং অন্যকে এগিয়ে আসতে উৎসাহিত করুন। বক্তারা আরও বলেন, এই শীতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গরিবদের জন্য শীতকালীন গরম কাপড় দিয়ে মানবতা সেবার সকলের পাশে উষ্ণতার চাদর হয়ে দাঁড়াতে হবে। মহিলা কল্যাণ কেন্দ্র সুনামগঞ্জের আয়োজনে সুরমা ইউনিয়নের ডালুরা শহীদ মিনারে শুক্রবার 11 জানুয়ারি সকালে 350 জন শীতার্থীর মধ্যে শীত বস্ত্র বিতরণকালে মতবিনিময় সভায় মঞ্চে থাকা অতিথিরা এসব কথা বলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহিলা কল্যাণ কেন্দ্রের সহসভাপতি রায়হান চৌধুরী, মাসকোরা হোসাইন দিনা, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সম্পাদিকা দিলারা বেগম, সহ সম্পাদিকা মুনমুন চৌধুরী, কোষাধ্যক্ষ রোহেনা আক্তার মনি, ক্রীড়া সম্পাদিকা শাহানা আলম চৌধুরী, সুনামগঞ্জ ক্রীড়া সংস্থার সাংবাদিক সঞ্চিতা চৌধুরী, রোবাইয়া বেগম, সৈয়দা আমেনা আখঞ্জি, কলি তালুকদার প্রমুখ। পরে দুপুরে লক্ষণশ্রী ইউনিয়নের পরিষদের সামনে মহিলা কল্যাণ কেন্দ্রের আয়োজনে আরও 120 জন শীতার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সিলেট সহ সারা দেশে এবার ভোটের সুনামি হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মান্নান সিলেটবাসীকে আশ্বস্ত করে বলেছেন, তিনি যে সময়টুকু পাচ্ছেন এই সময়ে দরিদ্র বিমোচন, অবকাঠামো উন্নয়ন ও স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্থিতিশীল রাখতে কাজ করবেন। এগুলোই বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা অগ্রগতি নিয়ে ইশতেহারে যা উল্লেখ আছে আমরা তা বাস্তবায়নে কাজ করব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তিনি ও তার মন্ত্রণালয় শতভাগ প্রস্তুত। পরিকল্পনা মন্ত্রণালয়ের 9 জন দক্ষ সচিব সহ যেসব আমলা কাজ করছেন তারা সবাই অভিজ্ঞ। সবার সাথে অগ্রজ অনুজ সম্পর্ক থাকা তার পক্ষে সরকারকে প্রয়োজনীয় সহায়তা করা খুবই সম্ভব বলে মন্ত্রী উল্লেখ করেন। এ সময় তিনি আরও জানান, মন্ত্রী সিলেট ঢাকা মহাসড়ক 4 লেন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। রেল যোগাযোগের আরও উন্নয়ন, হাওরবাসীর বিভিন্ন সমস্যা সমাধান, প্রবাসীদের জীবন ও সম্পদ সুরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। মতবিনিময় সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জেলা জজ কোর্ট এডিশনাল পিপি শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হলে যুক্তরাজ্যে বিপর্যয় নেমে আসবে বলে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট বিষয়টি পুনর্বিবেচনা করতে ব্রিটিশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্যরা। এবং বাংলাদেশের পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।